রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ, রিমেডিজ মানে প্রতিকার। A mere declaration of fundamental rights in the constitution is meaningless, useless and worthless without providing an effective machinery for their enforcement if and when they are violated. অর্থাৎ আমি গোটাগত ফান্ডামেন্টাল রাইটস বলে দিলাম, এই উচিত, এই অধিকার আছে, এই অধিকার আছে, একটা লোককে এরকম করা যাবে না, একটা নাগরিকের সাথে এরকম করা যাবে না, প্রত্যেকটা নাগরিককে এরকম সুবিধা দিতে হবে, বেশ কিছু লিস্ট করে দিলাম, কিন্তু সেটার আমি প্রয়োগের ব্যবস্থা করলাম না। প্রয়োগ যদি না হয় তার জন্যে কি উপায় করা যেতে পারে তার ব্যবস্থা করলাম না। অর্থাৎ মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ওগুলো বেকার হয়ে গেল, জলে চলে গেল। আমি কিছু নিয়ম বললাম, এবার সেই নিয়মটা মানা হলো কি না, নিয়মটা মানা না হলে কি ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যাপারে কিছু কথা বললাম না, ওই নিয়মের কোনো দাম থাকলো না। অর্থাৎ মেয়ার ডিক্লারেশন অফ ফান্ডামেন্টাল রাইটস মিনিংলেস, অর্থহীন, ইউজলেস, বেকার এবং ওর্থলেস, মূল্যহীন হয়ে যায় যতক্ষণ না সেটাকে, যদি কখনো সেটা ভায়োলেট হয় বা লঙ্ঘিত হয় তো তার ব্যবস্থা স্বরূপ কী কী করা যাবে যতক্ষণ না সেটা বলা হবে। হেন্স আর্টিকেল 32 কনফার্স দ্য রাইট টু রিমেডিজ ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অন অ্যান অ্যাগ্রিভড সিটিজেন। অর্থাৎ আর্টিকেল 32 কী বলে, যে কোনো ক্ষুব্ধ নাগরিকের যদি ফান্ডামেন্টাল রাইটসটা হরণ করে নেওয়া হয় তাহলে সে কি ব্যবস্থা নিতে পারে, তার কি কি পথ খোলা আছে তার সামনে, সেই কথাই বলে আর্টিকেল 32। অর্থাৎ আর্টিকেল 32 কি, আর্টিকেল 32 হচ্ছে একটা হাতের অস্ত্র, যে অনেকগুলো অস্ত্র দেওয়া হয়েছে, কোনো অস্ত্র যদি কাজে না আসে তখন কি করবে, সেই অস্ত্রটা হচ্ছে আর্টিকেল 32। In other words, the right to get the fundamental rights protected is in itself a fundamental rights. অর্থাৎ ইন আদার ওয়ার্ড, ভালো করে দেখো, উল্টো দিকে বা অন্য কথায় বা অপরপক্ষে বলা যায় যে রাইট টু গেট দ্য ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্টেড, তোমার যে ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া হলো সেইগুলো যে তোমার সাথে থাকবে, সেইগুলো তুমি পাবে, সেইটা তুমি ব্যবহার করতে পারবে, কাজে লাগাতে পারবে, এই অধিকারটাই একটা নিজস্ব ফান্ডামেন্টাল রাইটস বা আরেকটা ফান্ডামেন্টাল রাইটস। তোমাকে বলা হয়েছে তোমার এই স্বাধীনতা আছে, ওই স্বাধীনতা, সেই স্বাধীনতা আছে, সেগুলো আছে, সেগুলোকে তুমি কাজে লাগাতে পারো, এটাই একটা তোমার আলাদা ফান্ডামেন্টাল রাইটস। ক্লিয়ার হয়েছে এটার মানে? That is why Dr. Ambedkar called Article 32 as the most important article of the Constitution and soul of the Constitution and the very heart of it. অর্থাৎ সেই কারণেই ডক্টর B.R. আম্বেদকর আর্টিকেল 32কে বলেছে যে কনস্টিটিউশনের হার্ট এবং সোল, আত্মা এবং হৃদয়। হেন্স ইট ক্যান নট বি অ্যাব্রিজড অর টেকেন অ্যাওয়ে ইভেন বাই ওয়ে অফ অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন। অর্থাৎ সুতরাং অতএব এটাকে রদ করা যেতে পারে না, এটাকে ছাঁটাই করা সম্ভব নয় কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করার মাধ্যমে। অর্থাৎ এটা থাকবেই, এই সুযোগটা আছেই। ইট কন্টেন্স দ্য ফলোয়িং 4 প্রভিশন, এর 4টে প্রভিশন আছে। A. The right to move the Supreme Court by appropriate proceedings for the enforcement of the fundamental rights is guaranteed. অর্থাৎ সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার, হ্যাঁ, বাই অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইজ গ্যারেন্টেড। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটটাকে বলবৎ করার জন্যে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার তোমার রয়েছে। নেক্সট, সুপ্রিম কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু ইস্যু ডাইরেকশনস অর অর্ডার্স অর রিটস for the enforcement of any of the fundamental rights. The writs issued may include habeas corpus, mandamus, prohibition, certiorari and quo warranto. কেউ এটাকে সারটিওরারি বলে, উচ্চারণ সারটিওরারি করাই ভালো। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসটাকে যাতে কাজে লাগানো হয়, যাতে লাগু করা যায়, সেই জন্য সুপ্রিম কোর্ট কিছু নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকাগুলোর মধ্যে এইরকম কিছু নির্দেশিকা আছে যেগুলোর নাম
হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরারি অ্যান্ড কুও ওয়ারেন্টো। আমরা এগুলো ডিটেলে পড়ব। পার্লামেন্ট ক্যান এম্পাওয়ার এনি আদার কোর্ট টু ইস্যু ডাইরেকশন, অর্ডার অ্যান্ড রিটস অফ অল কাইন্ড। অর্থাৎ কোন কোর্ট বা কোনো কোর্ট, সাধারণত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এইরকম রিট বা নির্দেশিকা জারি করে। পার্লামেন্টের হাতে ক্ষমতা আছে কোনো একটা কোর্টকে সেরকমভাবে ক্ষমতাবান করার যাতে সেই কোর্টটা এরকম রিট জারি করতে পারে। হাউএভার দিস ক্যান বি ডান উইদাউট প্রেজুডাইস টু দ্য অ্যাবাভ পাওয়ার্স কনফার্ড অন দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ এইগুলো দেখো, দিস ক্যান বি ডান উইদাউট প্রেজুডাইস টু দ্য অ্যাবাভ পাওয়ার কনফার্ড অন দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের যে এইগুলো জারি করার ক্ষমতা আছে, সেটাকে কিন্তু পার্লামেন্ট কোনো কোর্টকে যদি নির্দেশ দেয় তুমিও রিট জারি করতে পারো, সেটা সুপ্রিম কোর্টের রিট জারি করার যে ক্ষমতা সেগুলোকে কিন্তু লঙ্ঘন করে না। সুপ্রিম কোর্ট যদি রিট জারি করে সেটাকে মেনে তার অনুসারে রিট জারি করতে পারবে সেই কোর্টটা, যাকে পার্লামেন্ট রিট জারি করার মতন ক্ষমতা দেয়। ক্লিয়ার? এনি আদার কোর্টস হেয়ার does not include high courts because article 226 has already conferred these powers on the high court. অর্থাৎ পার্লামেন্ট যে অন্যান্য কোর্টকে ক্ষমতাযুক্ত করতে পারে যাতে রিট ইস্যু করতে পারে, তার মধ্যে হাইকোর্ট পড়ে না, কেননা হাইকোর্ট নিজেই আর্টিকেল 226-এর মাধ্যমে রিট জারি করতে পারে। দ্য রাইট টু মুভ দ্য সুপ্রিম কোর্ট শ্যাল নট বি সাসপেন্ডেড এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড ফর দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্টে যাওয়ার যে অধিকার shall not be suspended except as otherwise provided for by the constitution. কনস্টিটিউশনের একটা দুটো জায়গায় বলে দেওয়া আছে যে এই কারণে তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে না, এগুলো বাদ দিয়ে আর কোনো কারণ কিন্তু লাগানো যাবে না। ভালো করে দেখো, দ্য রাইট টু মুভ সুপ্রিম কোর্ট শ্যাল নট বি সাসপেন্ডেড হবে না এক্সেপ্ট অ্যাজ আদারওয়াইজ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন। কেবল কনস্টিটিউশনই একটা দুটো জায়গায় বলতে পারে যে তুমি এইভাবে এই কারণ ঘটলে, এই কেস ঘটলে সুপ্রিম কোর্টে যেতে পারো না। এর বাইরে আর কেউ সুপ্রিম কোর্টে যাওয়া থেকে তোমাকে রুখতে পারে না, সুপ্রিম কোর্টে তুমি যেতেই পারো। Thus, the Constitution provides that the President can suspend the right to move any court for the enforcement of the fundamental rights during a national emergency. এবং অতএব কনস্টিটিউশন কি বলে যে প্রেসিডেন্ট সাসপেন্ড করতে পারে কোনো কোর্টের ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এ ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি হলে কোনো কোর্ট ফান্ডামেন্টাল রাইটস বলবৎ হচ্ছে না বলে তুমি যদি কোনো কোর্টে যাও, ঠিক আছে, তাহলে সেই কোর্টটা তো ব্যবস্থা নেবেই, কিন্তু কোর্ট কখনো কখনো থেমে যেতে পারে। কখন যেতে পারে? ন্যাশনাল এমার্জেন্সির সময়। তুমি যদি ফান্ডামেন্টাল রাইটস চাও, সেই সময় যদি ন্যাশনাল এমার্জেন্সি চলে, তাহলে প্রেসিডেন্টের আদেশে কোর্ট সেই সময় ফান্ডামেন্টাল রাইটস তোমাকে নাও দিতে পারে। ক্লিয়ার? ইট ইজ দাস ক্লিয়ার দ্যাট দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ বিন কনস্টিটিউটেড অ্যাজ দ্য ডিফেন্ডার অ্যান্ড গ্যারেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। অর্থাৎ এইটা পরিষ্কার এখান থেকে যে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের ধারক এবং বাহক, ডিফেন্ডার অ্যান্ড গ্যারেন্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। এই লাইনটা যদি কখনো পলিটি আমাদের সাবজেক্টিভ হয়ে যায়, মানে লিখতে হয়, তাহলে প্রথমেই লিখতে হবে সুপ্রিম কোর্ট সম্বন্ধে এই লাইনটা, সুপ্রিম কোর্ট ইজ দ্য গ্যারেন্টার অ্যান্ড ডিফেন্ডার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ইট হ্যাজ বিন ভেস্টেড উইথ দ্য অরিজিনাল অ্যান্ড ওয়াইড পাওয়ার ফর দ্যাট পারপাস। সুপ্রিম কোর্টের হাতে অরিজিনাল ক্ষমতা আছে এবং প্রচুর ক্ষমতা আছে। অরিজিনাল ক্ষমতার শব্দটার মানে কি? অর্থাৎ কোনো অ্যাপিলের মধ্যে দিয়ে আসার দরকার নেই, একজন অ্যাগ্রিভড সিটিজেন বা পার্সন ডাইরেক্টলি সুপ্রিম কোর্টের কাছে চলে যেতে পারে। ক্লিয়ার? অরিজিনাল বিকজ অ্যান অ্যাগ্রিভড সিটিজেন ক্যান ডাইরেক্টলি গো টু দ্য সুপ্রিম কোর্ট, নট নেসেসারিলি বাই দ্য ওয়ে অফ অ্যাপিল। অন্য কোনো ছোটো কোর্টে কেস হয়েছে, ছোটো কোর্ট থেকে বলেছে হ্যাঁ তুমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারো, তারপরে সে সুপ্রিম কোর্টে গেল, তার কোনো মানে নেই, সরাসরি সুপ্রিম কোর্টে চলে আসতে পারে। ক্লিয়ার? And wide because its power is not restricted to issuing orders or directions but also writs to all kinds. ওটা কেবল অর্ডার আর ডাইরেকশন দেবে তা না, ও বেশ কিছু রিটও জারি করতে পারে বা সব ধরনের রিট জারি করতে পারে। The purpose of Article 32 is to provide a guaranteed, effective, expeditious, inexpensive and summary remedy for the protection of the fundamental rights. আর্টিকেল 32 কি লক্ষ্য?
কি উদ্দেশ্য? তোমাকে একটা গ্যারেন্টেড, নিশ্চয়ই, এফেক্টিভ, কার্যকরী, এক্সপিডিশাস, তাড়াতাড়ি হবে এরকম, ইনএক্সপেন্সিভ, খরচা কম হবে, অ্যান্ড সামারি, ঠিকঠাক, দ্রুত রিমেডি দেবে, একটা প্রতিকার দেবে ফর প্রোটেকশন অফ ফান্ডামেন্টাল রাইটস। অনলি দ্য ফান্ডামেন্টাল রাইটস গ্যারেন্টেড বাই দ্য কনস্টিটিউশন ক্যান বি এনফোর্সড আন্ডার আর্টিকেল 32 and not any other right like non-fundamental constitutional statutory rights, customary rights and so on. অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের বাইরে অন্য কোনো রাইট নিয়ে তুমি যদি যাও আর্টিকেল 32-তে তা কভার হবে না। The violation of the fundamental rights is the sine qua non for the exercise of right conferred by the article 32. Sine qua non মানে অপরিহার্য, অত্যাবশ্যকীয়, একমাত্র, কেবলমাত্র, অর্থাৎ ইন দ্য ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইজ দ্য সাইন কোয়া নন। আর্টিকেল 32-এর আন্ডারে তুমি সুপ্রিম কোর্টে যেতে গেলে ফান্ডামেন্টাল রাইটসের লঙ্ঘনটা হতেই হবে, অন্য কোনো রাইটস লঙ্ঘন হলে হবে না। In other words, Supreme Court under Article 32 cannot determine a question that does not involve fundamental rights. অর্থাৎ সুপ্রিম কোর্ট আর্টিকেল 32-এর বাইরে, আর্টিকেল 32-এ যদি ফান্ডামেন্টাল রাইটসের বাইরে অন্য কোনো কেস আনা হয়, সুপ্রিম কোর্ট সেখানটায় কোনো মতামত দেবে না। আর্টিকেল 32 cannot be invoked simply by determining the constitutionality of an executive order or a legislation unless it directly infringes any of the fundamental rights. আর্টিকেল 32 দেখো, আর্টিকেল 32-কে ডাকা যাবে না, আর্টিকেল 32-এর উল্লেখ করা যাবে না টু ডিটারমাইন দ্য কনস্টিটিউশনালিটি অফ অ্যান এক্সিকিউটিভ অর্ডার অর লেজিসলেশন। একটা এক্সিকিউটিভ অর্ডার, গভর্নমেন্ট একটা নিয়ম করলো, নিয়মটা ভুল করলো বলে মনে হলো, কোনো একটা লেজিসলেশন, গভর্নমেন্ট একটা আইন করলো, পুলিশ একটা কাজ করলো, হ্যাঁ, এমপি একটা বক্তব্য রাখলো, এক্সিকিউটিভ অ্যাকশান বা লেজিসলেশন অ্যাকশান, কোনো আইন তৈরি হলো বা আইনের প্রতিপালন বা আইনের কার্যকারিতা রক্ষা করার জন্য কোনো একটা গভর্নমেন্ট, স্টেট কাজ করলো, যে কোনো স্টেট, সে গভর্নমেন্ট হতে পারে, এলআইসি হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, তুমি সেই জন্য আর্টিকেল 32-কে ডাকতে পারো না যতক্ষণ না আর্টিকেল 32 কী করছে, আনলেস ইট ডাইরেক্টলি ইনফ্রিঞ্জেস এনি অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। তোমার ফান্ডামেন্টাল রাইটস যখন লঙ্ঘিত হচ্ছে ওদের কাজগুলোর মধ্যে দিয়ে, অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাকশান বা লেজিসলেশনের মধ্যে দিয়ে তোমার ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘিত হচ্ছে, তখনই আর্টিকেল 32 ডাকা যাবে। ক্লিয়ার? ইন কেস অফ দ্য enforcement of the fundamental rights, the jurisdiction of the Supreme Court is original but not exclusive. সুপ্রিম কোর্টের যে ফান্ডামেন্টাল রাইটসের জন্য রিট জারি করার ক্ষমতা, এটা অরিজিনাল হতে পারে, অর্থাৎ সরাসরি তুমি সুপ্রিম কোর্টে যেতে পারো, কিন্তু এক্সক্লুসিভ নয়, মানে কেবলমাত্র সুপ্রিম কোর্টই করতে পারবে তার মানে হাইকোর্টও করতে পারে, সেই জন্য এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ। হাইকোর্টের অধিকারও এর মধ্যে ইনক্লুড আছে। আন্ডার আর্টিকেল 226 হাই কোর্ট, ইট ইজ কনকারেন্ট উইথ দ্য জুরিসডিকশন অফ দ্য হাই কোর্ট আন্ডার আর্টিকেল 26 226 আর্টিকেলের মধ্যে দিয়ে হাইকোর্টও এই কাজ করতে পারে, সুপ্রিম কোর্টের এই কাজ। ইট ভেস্টস অরিজিনাল পাওয়ার ইন দ্য হাই কোর্ট টু ইস্যু ডাইরেকশনস, অর্ডার অ্যান্ড রিটস অর অল কাইন্ড ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস রক্ষা করার জন্যে ডাইরেকশন দেয়া, অর্ডার দেয়া, রিট বার করার ইকুয়াল ক্ষমতা আছে হাইকোর্টের হাতে সুপ্রিম কোর্টের পাশাপাশি। সেই জন্যই ক্ষমতা সুপ্রিম কোর্টের এক্সক্লুসিভ নয়, হাইকোর্টের সাথে কনকারেন্ট। It means when the fundamental rights of a citizen are violated, the aggrieved party has the option of moving either the High Court or the Supreme Court directly. অর্থাৎ কোনো লোকের, কোনো মানুষের, কোনো নাগরিকের যদি ফান্ডামেন্টাল রাইটস বিঘ্নিত হয়, সে হাইকোর্টেও যেতে পারে, সুপ্রিম কোর্টেও যেতে পারে, তার কাছে পথ খোলা আছে সব। সিন্স দ্য রাইট গ্যারেন্টেড বাই আর্টিকেল 32, অর্থাৎ 32 নম্বর ধারার মধ্যে দিয়ে যে অধিকারটা আমাদের গ্যারেন্টেড আছে, ইজ ইন ইটসেলফ এ ফান্ডামেন্টাল রাইটস, সেই অধিকারটাই একটা ফান্ডামেন্টাল রাইটস। দ্য অ্যাভেলেবিলিটি অফ অল্টারনেট রিমেডি ইজ নট নো বার টু রিলিফ আন্ডার আর্টিকেল 32. However, the Supreme Court has ruled that whether relief through High Court is available under Article 226, the aggrieved party should not first move to Supreme Court. অর্থাৎ হাইকোর্টে যে জিনিসটা মিটে যেতে পারে, সেই জিনিসটার জন্য একজন লোককে সুপ্রিম কোর্টে না আসাই